আচ্ছা, আমরা যখন রোজ সকালে বাড়ির কলটা খুলি, জলটা যে আসে সেটা কোথা থেকে আসে, কিভাবে আসে বলুন তো? হুম। ব্যাপারটা অনেকটা আমাদের শরীরের শিরা উপশিরা দিয়ে রক্ত চলার মতো, তাই না? মানে শহর বা গ্রামের প্রত্যেকটা কোণায় জল পৌঁছে দেওয়ার জন্য একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে। ঠিক তাই। আজ আমরা এই জল সরবরাহ ব্যবস্থার মানে ওয়াটার সাপ্লাই সিস্টেমের দুটো খুব জরুরি ধাপ নিয়ে কথা বলবো। একটা হলো জল বয়ে আনা বা পরিবহন, যাকে বলে কনভেয়েন্স, আর অন্যটা হলো সেই জল সবার কাছে পৌঁছে দেওয়া বা বিতরণ, মানে ডিস্ট্রিবিউশন। একদম। আর এটা কিন্তু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে কিভাবে পরিশোধন করা জলটা একদম ঠিকঠাক কোয়ালিটির জল, নিরাপদে যথেষ্ট পরিমাণে আর দরকারি চাপে আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। হ্যাঁ। সেটাই আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব আজকের আলোচনায়। অনেকটা ধরুন একটা লম্বা জলযাত্রার গল্প। বাহ, দারুণ অ্যানালগ। বেশ, তাহলে চলুন এই জলযাত্রাটা শুরু করা যাক। প্রথম ধাপ, জল পরিবহন বা কনভেয়েন্স, মানে শোধনাগার থেকে জলটা আমাদের এলাকা পর্যন্ত আসছে কিভাবে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। অবশ্যই। দেখুন, জলটা তো শোধন হয়ে গেল। এবার সেই জলটাকে উৎস থেকে, মানে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, হয় কোনো বড় জলাধার মানে রিজার্ভার বা সরাসরি ডিস্ট্রিবিউশন এলাকার দিকে নিয়ে যেতে হবে। তার জন্য তো পাইপ লাগে। একদম। তার জন্য চাই পাইপ। আর এই পাইপগুলো কিন্তু নানা রকমের হতে পারে। ধরুন কাস্ট আয়রন, স্টিল, সিমেন্ট কংক্রিট, এমনকি পিভিসি বা অন্য প্লাস্টিকেরও হয়। আচ্ছা, কোনটা ব্যবহার হবে সেটা কিসের উপর নির্ভর করে? হুম, বেশ কয়েকটা জিনিস দেখতে হয়। যেমন ধরুন খরচ কেমন পড়বে, পাইপটা কতটা টিকবে মানে ডিউরেবিলিটি কেমন, জলের চাপ কতটা নিতে পারবে, আর আর মাটির অবস্থা কেমন মানে যেখানে পাইপটা বসানো হচ্ছে সেখানকার মাটি। পাইপগুলো কি মাটির নিচেই বসানো হয় সবসময়? বেশিরভাগ সময়ে নিচেই বসানো হয়, তবে ওপরেও বসানো যেতে পারে। মাটির ওপরে বসালে সুবিধে হলো যদি কিছু গন্ডগোল হয় তাহলে খুঁজে বের করা বা সারাই করাটা সহজ হয়। বুঝলাম। কিন্তু এই যে লম্বা রাস্তা জুড়ে পাইপ পাতা হয়, সেখানে তো অনেকগুলো পাইপকে জুড়তে হয় নিশ্চয়ই। সেই জোড়গুলো কতটা জরুরি? ওহ, ভীষণ জরুরি। ভাবুন তো, এই জোড় বা জয়েন্টগুলো হলো পাইপলাইনের সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটা। এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে তো জল লিক করে নষ্ট হবেই। হ্যাঁ, সেটা তো বটেই। তার থেকেও ভয়ের কথা হলো, ধরুন কোনো কারণে লাইনে জলের চাপ কমে গেল বা জল সরবরাহ কিছুক্ষণের জন্য বন্ধ থাকলো, তখন পাইপের ভেতরে একটা ভ্যাকিউম বা শূন্য চাপ তৈরি হতে পারে। আচ্ছা। আর তখন ওই দুর্বল জোর দিয়ে বাইরের নোংরা জল বা জীবাণু কিন্তু পাইপের ভেতরে ঢুকে যেতে পারে। মানে জলটা দূষিত হয়ে গেল। হ্যাঁ। তাই একদম লিক প্রুফ আর মজবুত জোর হওয়াটা খুব দরকারি। সর্বনাশ! তার মানে জোড়গুলো ঠিকঠাক না হলে জল দূষণের ভয় থাকে। আচ্ছা, আর এই যে জলটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার ফ্লো বা প্রবাহ নিয়ন্ত্রণের জন্যও তো কিছু ব্যবস্থা থাকে নিশ্চয়ই। অনেকটা ধরুন রাস্তার ট্রাফিক সিগন্যালের মতো। ঠিক ধরেছেন, অবশ্যই থাকে। সেখানে আসল কাজটা করে ভালভ। অনেক রকমের ভালভ আছে বিভিন্ন কাজের জন্য। যেমন? যেমন ধরুন পাইপলাইনের উঁচু জায়গাগুলোতে অনেক সময় বাতাস জমে যায়। এই বাতাস জলের প্রবাহে বাধা দেয়। মানে জ্বরে ফ্লো আটকে যায়। হ্যাঁ, কিছুটা। এই জমে থাকা বাতাসটাকে বের করে দেওয়ার জন্য থাকে এয়ার রিলিফ ভালভ। আবার ধরুন আমরা চাই জলটা শুধু একদিকেই যাক, উল্টো দিকে যেন ফিরে না আসে, মানে ব্যাকফ্লো যাতে না হয়। হ্যাঁ, সেটা তো দরকারি। তার জন্য ব্যবহার করা হয় চেক ভালভ। অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো কাজ করে এটা। এছাড়াও কোনো একটা লাইনে জলের প্রবাহ কমানো, বাড়ানো বা পুরোপুরি বন্ধ করার জন্য নির্দিষ্ট জায়গায় গেট ভালভ বা স্লুইস ভালভ বসানো হয়। এগুলো অনেকটা আমাদের বাড়ির জলের কলের মতো কাজ করে, বুঝলেন তো? ও আচ্ছা, বেশ জটিল ব্যবস্থা তো। তার মানে জলটাকে নিরাপদে বয়ে আনার জন্য এই তিনটে জিনিস, সঠিক পাইপ, মজবুত জোড় আর ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভালভ, এই সবকটাই খুব জরুরি। একেবারে ঠিক। এই তিনটে জিনিস মিলেই নিশ্চিত করে যাতে জল নষ্ট না হয়, দূষিত না হয় আর আমাদের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছতে পারে। তাই মনে রাখার বিষয় হল জল নিরাপদে বহন করার জন্য সঠিক পাইপ, জোড় আর ভালভ কেন জরুরি। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। বেশ, জলটা তো তাহলে এলাকার কাছাকাছি চলে এলো কনভেয়েন্স সিস্টেম দিয়ে। এবার সেখান থেকে আমাদের বাড়ি বাড়ি পৌঁছবে কিভাবে? মানে জল বিতরণ বা ডিস্ট্রিবিউশন, এই সিস্টেমটা কেমন হয়? হ্যাঁ, এবার আসছে ডিস্ট্রিবিউশন।
এটা হলো জলাধার বা রিজার্ভার থেকে একেবারে গ্রাহকদের বাড়ি পর্যন্ত জল পৌঁছে দেওয়ার পুরো নেটওয়ার্কটা। এর মূলত 3টে পদ্ধতি আছে। কি কি? এক হলো মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সিস্টেম। ধরুন জলের ট্যাঙ্কটা বেশ উঁচু জায়গায় আছে, তাহলে সেখান থেকে জল নিজের থেকেই নিচের দিকে গড়িয়ে আসবে। পাহাড় বা উঁচু এলাকায় এই ব্যবস্থাটা খুব সুবিধাজনক। আর যদি এলাকাটা উঁচু না হয়, সমতল? তাহলে লাগে পাম্পিং সিস্টেম। পাম্প ব্যবহার করে চাপ দিয়ে জল পাঠানো হয়। সমতল এলাকায় মূলত এটাই ব্যবহার হয়। আর 3 নম্বর হলো এই দুটো পদ্ধতির মিশ্রণ, মানে কম্বাইন্ড সিস্টেম, যেখানে কিছুটা গ্র্যাভিটি, কিছুটা পাম্পিং দুটোই কাজে লাগানো হয়। আচ্ছা, আমরা যে আমাদের পাড়ার মোড়ে বা একটু উঁচু জায়গায় বিশাল বিশাল জলের ট্যাঙ্ক দেখতে পাই, সেগুলোর কাজটা কি এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে? ওইগুলোই হলো সার্ভিস জলাধার বা সার্ভিস রিজার্ভয়। এদের অনেকগুলো জরুরি কাজ আছে। যেমন ধরুন, দিনের বিভিন্ন সময় জলের চাহিদা তো এক থাকে না, সকালে বা বিকেলে বেশি লাগে, দুপুরে কম। হ্যাঁ, তা তো বটেই। এই চাহিদা আর যোগানের মধ্যে ভারসাম্য রাখা যায় এদের একটা বড় কাজ। এছাড়াও ধরুন, আগুন লাগার মতো কোনো জরুরি অবস্থা তৈরি হলো, তখন বাড়তি জলের যোগান দেওয়া আর পুরো পাইপ নেটওয়ার্কে একটা নির্দিষ্ট চাপ বা প্রেশার বজায় রাখা, এই সবই সার্ভিস রিজার্ভয়ারের কাজ। অনেকটা এলাকার ওয়াটার ব্যাংক বা পাওয়ার হাউসের মতো। দারুণ বললেন। ওয়াটার ব্যাংক, বেশ। এবার জলটা বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য যে পাইপলাইনগুলো পাতা হয়, সেগুলোর কি কোনো নির্দিষ্ট নকশা বা লেআউট থাকে, নাকি যেমন খুশি পাতা হয়? না না, যেমন খুশি নয়, এরও নির্দিষ্ট নকশা বা লেআউট আছে। প্রয়োজন অনুযায়ী কয়েকটা প্রধান ধরনের লেআউট ব্যবহার করা হয়। কিরকম? যেমন ধরুন, একটা খুব পুরনো আর সরল ব্যবস্থা হল ডেড এন্ড সিস্টেম। ডেড এন্ড সিস্টেম এটা অনেকটা গাছের ডালপালা নেলার মতো দেখতে। একটা প্রধান পাইপ থেকে শাখা পাইপ বেরোয়, সেগুলো থেকে আবার প্রশাখা বেরোয়, আর সেগুলো গিয়ে শেষ হয়ে যায়। মানে অনেকগুলো বন্ধ প্রান্ত বা ডেড এন্ড থাকে। এর সুবিধা কি? সুবিধা হলো এটা তৈরি করার সহজ, খরচও বেশ কম। কিন্তু অসুবিধাও আছে। ওই যে ডেড এন্ডগুলো, ওখানে জল জমে থাকতে পারে, মানে জলের চলাচল বা সার্কুলেশন ভালো হয় না, জল পুরনো হয়ে যেতে পারে, গুণমান খারাপ হতে পারে। আর একটা বড় অসুবিধা নিশ্চয়ই মেরামতির সময় হয়। একদম ঠিক। কোনো একটা পাইপে যদি সমস্যা হয়, ধরুন ফেটে গেল বা সারাই করতে হলো, তাহলে ওই পাইপের আগের অংশ থেকে জল বন্ধ করে দিতে হয়। ফলে ওই লাইনের শেষের দিকের অনেকটা এলাকার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বুঝলাম। তাহলে এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা নিশ্চয়ই আছে? হ্যাঁ, আছে তো। আর একটা খুব প্রচলিত ব্যবস্থা হলো গ্রিড আয়রন সিস্টেম। গ্রিড আয়রন সিস্টেম? হ্যাঁ, এটা অনেকটা শহরের রাস্তার নেটওয়ার্ক বা জালের মতো। এখানে পাইপগুলো একে অপরের সাথে আড়াআড়িভাবে যুক্ত থাকে। ও আচ্ছা, এতে কি সুবিধা হয়? এর অনেক সুবিধা। প্রথমত, জল সব সময় ঘুরতে থাকে, তাই ডেড এন্ডের মতো জল জমে থাকার সমস্যাটা প্রায় থাকেই না। দ্বিতীয়ত, কোনো একটা পাইপের সমস্যা হলে অন্য পথে জলটাকে ঘুরিয়ে দেওয়া যায়, তাই পুরো এলাকার জল সরবরাহ বন্ধ করার দরকার হয় না সাধারণত। বাহ, এটা তো অনেক ভালো ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু এর অসুবিধা হলো এটা তৈরি করতে অনেক বেশি পাইপ আর ভালভ লাগে, তাই প্রাথমিক খরচটা ডেড এন্ড সিস্টেমের চেয়ে বেশি। আর কোনো রকম লেআউট আছে? আরও দুটো প্রধান লেআউট আছে। একটা হলো সার্কুলার বা রিং সিস্টেম। এখানে প্রধান পাইপগুলো একটা রিং বা বৃত্তের মতো করে পুরো এলাকাটাকে ঘিরে রাখে, আর ভেতরের দিকে শাখা পাইপ যায়। এর সুবিধা হলো প্রত্যেকটা জায়গায় অন্তত দুটো দিক থেকে জল আসার সুযোগ থাকে, তাই সরবরাহটা খুব নির্ভরযোগ্য বা রিলায়েবল হয়। আর শেষেরটা? শেষেরটা হলো রেডিয়াল সিস্টেম। এটা সাধারণত এমন এলাকায় করা হয় যেখানে মাঝখানে একটা উঁচু জায়গায় রিজার্ভার থাকে। সেখান থেকে পাইপগুলো চাকার স্পোকের মতো চারিদিকে ছড়িয়ে যায় বিভিন্ন জোনে। এই ব্যবস্থায় জল খুব তাড়াতাড়ি পৌঁছায়, আর পাইপের মাপ ঠিক করাটাও তুলনামূলকভাবে সোজা। একটা বাস্তব উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আলোচনার শেষে একটা জরুরি প্রশ্ন: কোন এলাকায় জল বিতরণের জন্য কোন পদ্ধতি বা লেআউট সবচেয়ে উপযুক্ত হবে, সেটা কিভাবে ঠিক করা হয়? এটা আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন এলাকাটার ভৌগোলিক গঠন কেমন, মানে উঁচু নিচু নাকি সমতল, সেখানে কত লোক বাস করে, মানে জনসংখ্যা কত, পুরো সিস্টেমটা তৈরি করতে বাজেট কেমন আছে, আর কতটা নির্ভরযোগ্য জল সরবরাহ পরিষেবা দেওয়া প্রয়োজন, এই সব কিছু বিচার করে তারপর ঠিক করা হয়।
যেমন পুরনো বা অপরিকল্পিত শহরে হয়তো ডেড এন্ড সিস্টেমই চলে আসছে, কিন্তু নতুন টাউনশিপ বা পরিকল্পিত এলাকায় গ্রিড বা রিং সিস্টেমই বেশি পছন্দের। বিভিন্ন এলাকায় জল বিতরণের জন্য কোন পদ্ধতি বা বিন্যাস সবচেয়ে উপযুক্ত এবং কেন, এটা বোঝাটা কিন্তু একজন সিভিল বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারের জন্য খুব জরুরি। একদম। তাহলে আজকের আলোচনাটা যদি খুব সংক্ষেপে আরেকবার মনে করার চেষ্টা করি, জল উৎস থেকে আমাদের এলাকার কাছাকাছি নিরাপদে আনার জন্য দরকার হলো কনভেয়েন্স সিস্টেম, যার মধ্যে পড়ছে সঠিক উপাদান ও মাপের পাইপ, লিক প্রুফ জোড় আর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক ভ্যালভ, যেমন এয়ার রিলিফ ভ্যালভ, চেক ভ্যালভ ইত্যাদি, তাই তো? ঠিক। আর সেই জলটা সার্ভিস ওয়াটার ধারের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দরকার হল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এর মধ্যে পড়ছে বিতরণের পদ্ধতি, মানে গ্র্যাভিটি, পাম্পিং বা কম্বাইন্ড সিস্টেম, আর পাইপলাইনের সঠিক নকশা বা লেআউট, যেমন ডেড এন্ড, গ্রিড আয়রন, সার্কুলার বা রেডিয়াল সিস্টেম। আর পুরো ব্যবস্থাতেই জলের গুণমান আর প্রয়োজনীয় চাপ বজায় রাখাটাই হল আসল চ্যালেঞ্জ। একদম। আজকের এই আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হলো যে জল পরিবহন আর বিতরণ ব্যবস্থার এই জ্ঞানটা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। না, বিলকুল না। এটা আসলে একটা সুস্থ সমাজ আর স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার একেবারে ফাউন্ডেশনাল বিষয়। ভাবুন তো, জল ছাড়া আমরা কদিন চলতে পারি? ঠিক। আর ভবিষ্যতে জলের সমস্যা তো আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। জনসংখ্যা বাড়ছে, নগরায়ন বাড়ছে, ফলে উন্নত জল পরিকাঠামোর চাহিদাও কিন্তু উত্তরোত্তর বাড়বে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে তখন আমাদের ভাবতে হবে কিভাবে আমরা আরও কার্যকর, আরও সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব জল সরবরাহ ব্যবস্থা তৈরি করতে পারি। কিভাবে জলের অপচয় কমানো যায়, কিভাবে দূষণ রোধ করা যায়। হ্যাঁ, এটাই আসল চ্যালেঞ্জ। আজকের এই যে বেসিক জ্ঞান, এই কনভেয়েন্স আর ডিস্ট্রিবিউশনের ধারণাগুলো, এগুলোই কিন্তু আগামী দিনের নতুন নতুন প্রযুক্তি, যেমন ধরুন স্মার্ট ওয়াটার গ্রিড বা জল পুনর্ব্যবহারের উন্নত কৌশল, সেগুলোর ভিত্তি তৈরি করবে। তাই এই বিষয়গুলো ভালো করে বোঝাটা খুব দরকারি। ভাবুন তো, আমরা কিভাবে এই জ্ঞান কাজে লাগিয়ে আমাদের শহর বা গ্রামগুলোর জন্য আরও ভালো জলের ভবিষ্যৎ তৈরি করতে পারি। এটাই হয়তো আমাদের মুন্দিনা প্রজন্মের জন্য রেখে যাওয়া একটা বড় দায়িত্ব।